প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার, তাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে হবে। সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই মাসে পেয়েছি, সামনের মাসে, পরের মাসে পেয়েছি। আমার কাছে একবারে আমি স্ট্রেটে যা, আমার কাছে এটা এসছে, ভালো এসছে। আরেকজন যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম, কোথায় কোথায় ওরা এ পাচ্ছে, আমি ডি পেলাম কেন। একটা প্রতিযোগিতা হবে, ফুর্তিও লাগবে এবং দেশেরও কাজ হবে। এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের, এটা খুব ভালো হয়। এটা প্রত্যেক বিষয়ে, এই যে দ্রব্যমূল্যের বিষয়ে যেমন বললাম, আমার দ্রব্যমূল্যকে আমি এইতে রাখবো। 9টি ধাপে 8 বিভাগে সহায়তা চেক দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সকালে রাজধানীর গুলিস্তানে ঢাকা বিভাগের সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জিদ আলম। তিনি বলেন, শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা বিচার চায়। বিচার নিয়ে কাউকে সমঝোতার চেষ্টা না করার অনুরোধ জানান সাজ্জিদ আলম। আপনাদের কথা দিচ্ছি, এই বাংলাদেশে যদি আমরা বেঁচে থাকি তাহলে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে যাব। আমাদের এই ফাউন্ডেশন আপনাদের জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। এটা ছোট্ট একটা আর্থিক সহযোগিতা, আবার বড় পরিসরে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। কর্মসংস্থান এবং সম্মানী ভাতার যে ব্যবস্থা করা, সেটি করা হচ্ছে এবং প্রত্যেক পরিবারকে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে। এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউপিডিএফ নেতা। এই সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহেনুমা আহমেদ। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাজপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করা, শারীরিক নির্যাতন করা, মানসিক নির্যাতন করা, বিনা বিচারে আটক রাখা, এই অভিযোগগুলো উনি করেছেন। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাইদুর রহমান আবির, যুক্ত হচ্ছে তার সাথে। আবির, শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মাইকেল চাকমার গুমের অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। আপনি জানেন যে 18 তারিখে, অর্থাৎ কয়েকদিন আগে, প্রায় সপ্তাহ দুয়েক আগে 18 তারিখে মাইকেল চাকমা প্রথমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এবং উনি যে গুম হয়ে 5 বছর ছিল এবং সেখান থেকে বের হওয়ার পরে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, পরিস্থিতির এই রাজনৈতিক যে প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, সেই যখন প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ার পরে গত 18 তারিখে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম আসেন মাইকেল চাকমা এবং তিনি মৌখিকভাবে অভিযোগটি উত্থাপন করেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট যারা রয়েছেন চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিমের কাছে। তারপরেই প্রসিকিউশন টিম থেকে মাইকেল চাকমাকে বলা হয় যে এটি লিখিতভাবে একটি অভিযোগ দাখিল করার জন্য। সেজন্য উনি সপ্তাহ দুয়েকের সময় নিয়েছিলেন। সেই সময়ের পরে 18 তারিখের পর আজকে 30 তারিখে উনি সেই লিখিত অভিযোগটি নিয়ে আসেন। সকাল 9টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। আর মাইকেল চাকমা হচ্ছে, আপনি জানেন যে আদিবাসীদের একটি ছাত্র সংগঠন রয়েছে, যেই সংগঠন থেকে আদিবাসীদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে তারা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে, আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। সেখানে রয়েছে শিক্ষা, খাবার, বাসস্থান, মানে আদিবাসীদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো নিশ্চিত করার জন্য এই ইউপিডিএফ নামে একটি সংগঠন কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ। এবং সেই সংগঠনেরই ইউপিডিএফের সংগঠন, যে সেই সংগঠনের নেতা হচ্ছেন মাইকেল চাকমা। মাইকেল চাকমা সকাল 9টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে লিখিত সেই অভিযোগটি দায়ের করেন। অভিযোগে 1 নম্বরে নাম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম, এবং তারপরে যে 8 জন রয়েছে, 8 জন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই 9 জনের নামে অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগটি খুব গুরুত্বের সাথে গ্রহণ করে প্রসিকিউশন টিম, এবং প্রসিকিউশন টিম থেকে একজন প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান উনি গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলেন এবং উনি যেটি জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে মাইকেল চাকমা তার অভিযোগ লিখিতভাবে দায়ের করেছেন এবং আমরা সেটি গ্রহণ করেছি। এটি নিয়ে এখন তদন্ত সংস্থায় এটি পাঠানো হবে, এটির উপরে তদন্ত করা হবে। আরেকটি বিষয় হচ্ছে মাইকেল চাকমা আরেকটি এভিডেন্স এখানে লিখিত অভিযোগের সাথে জমা দিয়েছেন, সেটি হচ্ছে মাইকেল চাকমাকে যখন নিয়ে যাওয়া হয় গুমের উদ্দেশ্যে, মাইকেল চাকমার ভাষ্যমতে ওনাকে যখন গুম করা হয় তখন যে ওনাকে চোখ বাঁধা হয়েছিল এবং হাত বাঁধা হয়েছিল যে কাপড়টি দিয়ে, সেই কাপড়টিও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে এই অভিযোগের সাথে জমা দিয়েছেন এভিডেন্স হিসেবে মাইকেল চাকমা, যেটি জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান। এখন এটি তদন্ত সংস্থায় যাবে ওনার অভিযোগটি, এবং সাথে যে এভিডেন্স দিয়েছেন সেটিও যাবে। পরবর্তী তদন্তের পরে এটি আসলে মামলা আকারে কখন কবে কিভাবে এটি এখানে মামলায় রূপ নেবে এই অভিযোগটি, সেটি দেখতে আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। সৌদা। আবির, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক আবু জাফর বিশ্বাস। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। মামলা করেছে শুনেছি, আর যদি কোর্ট যদি রায় দেয় আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে আজ থেকে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। রোববার পিআইডির এক তথ্য বিবরণীতে কথা জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎ প্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হয়েছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করছে। সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। এদিকে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ও পাস ইস্যু নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। আমি এখন সচিবালয়ের প্রধান যে ফটকটি অর্থাৎ 1 নম্বর গেটের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আসলে এই গেট দিয়ে সাধারণ মানুষ মাধ্যমে আমাদের দর্শকদের একটু দেখাতে চাই, আজকেও কিন্তু সচিবালয়ে প্রবেশের যে বিষয়টি সেটি কিন্তু এখনও নিশ্চিত হয়নি। গতকালকে আমাদেরকে অবশ্য জানিয়েছিলেন যে আজকে থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন, তবে সেটি কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই নির্দেশনাটি পাইনি। আমরা এই গেটের সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের দর্শকদের যদি একটু দেখা
কর্মীরা অপেক্ষা করছেন। যদিও তাদের কাছে একটি তালিকা সরবরাহ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী তারা সাংবাদিকদের প্রবেশের জন্য একটি অস্থায়ী প্রবেশ পাস দেওয়ার কথা। ভেতরের যে কাজগুলো রয়েছেন, যে তাদের আনুষ্ঠানিক দাপ্তরিক কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর কারণেই হয়তোবা প্রবেশ পাসটি এখনো পর্যন্ত সাংবাদিকদের কাছে এসে পৌঁছায়নি বা গেটে কোনো নির্দেশনা আসেনি। সে কারণে এখনো সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা এই সচিবালয়ের সামনেই কিন্তু অবস্থান করছেন। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই সেই প্রবেশ পাসটি, অস্থায়ী প্রবেশ পাসটি তারা গেটে পৌঁছে দেবেন এবং তারপরে হয়তো গণমাধ্যম কর্মীরা আজকেই এই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। সচিবালয়ে আজকে সকাল থেকেই যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, যে প্রবেশের ক্ষেত্রে কিন্তু গত কয়েকদিনের মতো আজকেও প্রচুর নিরাপত্তা রয়েছেন। সকল গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট সংখ্যক গাড়ি, নির্দিষ্ট সংখ্যক অফিসার বা সচিব মর্যাদা যারা রয়েছেন তাদের গাড়ি কেবল প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গেটে পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তারা চেক করে, জিজ্ঞাসাবাদ করে, কেন বা কী কারণে, যৌক্তিক কারণ থাকলে বা যৌক্তিক প্রবেশ করার অনুমতি থাকলেই বা যারা সরকারি যাদের কার্ড রয়েছেন তারাই কেবল আসলে প্রবেশ করতে পারছেন। এছাড়া বাইরের আর কাউকেই আমরা আজকে প্রবেশ করতে দেখিনি। যদিও তারা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা শিথিল করা হয়েছে প্রবেশের ক্ষেত্রে, কিন্তু সেই বিষয়টি আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে আমাদের কাছে যে নির্দেশনাগুলো আসছে বারবার, কিছুক্ষণ পরপর আমরা গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যমের নেতারা যারা রয়েছেন, যা সচিবালয় রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু বারবার যোগাযোগ করে যাচ্ছেন এই সচিবালয়ের যারা এই প্রবেশ পাস দিবেন, অস্থায়ী প্রবেশ পাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি ইস্যু করবেন, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বারবার কিন্তু যোগাযোগ করা হচ্ছেন। তারা বারবারই কিন্তু সেই আশ্বস্ত করে আসছেন। তবে আজকে আমরা জানি যে এই সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত প্রতিবেদনটি আসলে আজকে প্রকাশ করার কথা, প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি দেওয়ার কথা রয়েছিল, গতকালকে দেওয়ার কথা ছিল, সেটি হয়তো বা আজকে তারা দিতে পারেন। সেই খবর আমরা পেয়েছি। সেই খবরটি যদি আমরা পেয়ে থাকি বা সেই তদন্ত প্রাথমিক প্রতিবেদন যদি আমাদের হাতে এসে পৌঁছে বা এখানে প্রবেশ করা হয়, তাহলে হয়তো আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো যে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ কি, কেন বা অগ্নিকাণ্ড ঘটেছিল। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনও জানা যায়নি, সেই বিষয়গুলো তদন্তনাধীন রয়েছেন। সেই যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই ভবনটিতে কিন্তু আজও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা নিরাপত্তার স্বার্থে বা তদন্তের স্বার্থে এই ভবনটিকে তারা ঘিরে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর শেষেই তারপরে এই ভবনগুলোতে প্রবেশ করতে পারবেন এখানকার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ভবনের যারা যে দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরগুলো কিন্তু এরই মধ্যে অন্যত্র তারা অস্থায়ীভাবে তাদের অফিস কক্ষ তৈরি করে সেখানে তারা কাজ শুরু করেছেন। এখানের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা হয়তো বা বাইরের কোনো ভবনটিতে বা অন্য কোনো কক্ষে গিয়ে তারা সেই কাজগুলো করছে, সেই কাজগুলো করে যাবেন। তবে সেই প্রবেশের ক্ষেত্রে আবারও যদি বলি, এখনও পর্যন্ত আমাদের সুনির্দিষ্ট কোনো পাস এসে পৌঁছায়নি। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই পাসগুলো, অস্থায়ী পাসগুলো এসে পৌঁছাবেন, তারপরে হয়তোবা গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। সৌদা। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে অগ্নিকাণ্ড পরবর্তী সাংবাদিকদের প্রবেশাধিকারের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় 3.5 ঘন্টা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত রাত 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত 12টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সর্বশেষ কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট করে 3টি স্টেশনের মোট 6টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। তিনি জানান, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। চট্টগ্রামে একটি কাঠের ফার্নিচার কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের ঘণ্টাখানিকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। গত রাত 2টার দিকে নগরীর উত্তর কাট্টলির CDA এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দিবাগত রাত 2:15টার দিকে কাঠের ফার্নিচার কারখানায় আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত
কক্সবাজার এখন লাখো পর্যটকে ভরপুর। নীল সমুদ্রের শীতল পানিতে উচ্ছ্বাসে মেতেছে সব বয়সী পর্যটক। শহরের 5 শতাধিক হোটেল মোটেলে নেই তিল ধারণের ঠাঁই। এদিকে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। লাখো পর্যটকের সমাগম দীর্ঘতম সৈকত নগরী কক্সবাজারে। নীল সমুদ্রের শীতল পানিতে উচ্ছ্বাসে মেতেছে সব বয়সী পর্যটক। কেউ বা জেট স্কি নিয়ে ছুটছেন সমুদ্র মাঝে, আবার কেউ বা চড়ছেন ইজি বাইক বা ঘোড়ায়, আবার কেউ কেউ মুহূর্তটুকু ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত। বড়দিন, শীত ও বছরের শেষ সব মিলিয়ে পর্যটকের ঢল এখন কক্সবাজারে। এবার একটু জনসংখ্যা টুরিস্ট একটু বেশি মনে হচ্ছে, তারপরে আনন্দ লাগছে অনেক। ভাবি নাই যে এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, এতটা এনজয় করতে পারবো। আমরা হোটেল বুক করে আসছি ঢাকা থেকে, এখানে আনন্দ করবো, গোসল করবো, ঘুরবো ফিরবো। এখানে হোটেল পাওয়া খুবই টাফ। আমাদের আগাম বুকিং দেওয়া উচিত ছিল, এখানে আমরা একটু ভুল করছি। সাগর তীরের কলাতলি ও আশেপাশের 5 শতাধিক হোটেল মোটেলগুলোতেও এখন পর্যটকে মুখর। রুম ফাঁকা নেই কোথাও। এবছরের শেষ দিন পর্যন্ত অধিকাংশ হোটেল মোটেলের রুম বুকিং শেষ, জানিয়েছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিকরা। ব্যবসাও চলছে ভালো বললেন তারা। ব্যবসা অনেক ভালো চলছে এবং টুরিস্টের পরিমাণও অনেক বেশি। এখন পর্যটক দাঁড়ায় আছে, আমাদের 28 তারিখ পর্যন্ত কোনো রুম নেই, পুরোপুরি আমরা ফুললি বুকড। 31 সহ আমাদের শুক্র শনিবার সহ উইকডেজ যেগুলো আছে এগুলো তো আমাদের সকল রুম অলরেডি বুকড হয়ে আছে। শহরের যানজট নিয়ন্ত্রণ, শান্তি শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা দিতে জেলা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশও। বিভিন্ন স্পটে আমরা আমাদের এই যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সিভিলও আমরা পুলিশ রেখেছি, যাতে কোনো ধরনের টুরিস্টদের নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে। এদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং সেবা নিশ্চিতে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইল টিম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো সাতক্ষীরার মোহাম্মদ শাহিন হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি। রবিবার বিকেলে বিজিবি 33 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক ব্যাটালিয়ন সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ডে নাইট কলেজের অধ্যক্ষ মইনুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, নাজমুল হাসান রনি সহ গণমাধ্যম কর্মীরা। বিজিবি অধিনায়ক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিল শাহিন হোসেন। তাকে নগদ 1 লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।